গোরস্থানের পাশ দিয়ে গ্রামের ভিতর যাওয়া আসার রাস্তা। ওই রাস্তা দিয়ে দিনের বেলায় যাতায়াতে কোনো সমস্যা হতো না, কিন্তু রাত হলেই নামতো বিপত্তি। একা একা যাওয়া তো দূরের কথা, ভয়ে মানুষজন দল বেঁধে যেতেও সাহস পেত না। গোরস্থান পবিত্র একটা জায়গা, অন্য কোনো স্থানে ভয় পেলেও গোরস্থানে ভয় পাওয়ার কথা নয়। তারপরও গ্রামবাসীদের মধ্যে কিসের জন্য একটা ভয় সবসময় লেগেই থাকতো। কেউ একা একা যাওয়া আসা করতে গিয়ে গোরস্থানের ভিতরে দূর থেকে সাদা কি যেন নড়াচড়া করতে দেখত, এবং অদ্ভুত ধরনের আওয়াজও শুনতে পেত। এক মুখ দুই মুখ করতে করতে সমস্ত গ্রামবাসীর মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়। আসল ঘটনাটা কি তা পরীক্ষা করার জন্য রাতে দল বেঁধে গোরস্থানে যেতেও সকলেই ভয় পেত। তবে কোনো মানুষ মারা গেলে তাকে মাটি দেওয়ার সময় কেউ কখনো বিপদের সম্মুখীন হয়। তাই গ্রামবাসীরা মানুষ মারা না গেলে কেউ সন্ধ্যার পর ওই গোরস্থানে তো দূরের কথা, গোরস্থানের পাশ দিয়েও হাঁটতো না। হঠাৎ একদিন বয়স্ক একজন লোক সন্ধ্যার পর ওই পথ দিয়ে গ্রামের দিকে আসছিল। লোকটি নিজের কাজে শহরে গিয়েছিল, কিন্তু শহর থেকে আসতে দেরি হওয়ার কারণেই তার সন্ধ্যার পরে যাত্রা। সে যখন গোরস্থানের খুব কাছাকাছি পৌঁছলো, তখন ভীতিকর এক ধরনের শব্দে তার গা ছমছম করতে লাগলো। তারপরও সে না দাঁড়িয়ে বুকে ফুঁ দিয়ে গোরস্থানের দিকে এগোতে থাকলো। গোরস্থানের মাঝামাঝি যখন এসে পৌঁছলো লোকটি, তখন সে পাশের ঝোপের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই কি যেন তার সামনে দিয়ে গড়িয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল। আর তখনই এমন জন্য চিৎকার শুরু করলো লোকটি যে গ্রামের আশেপাশের বাড়ির মানুষজন লাঠি নিয়ে ছুটে আসতে থাকলো গোরস্থানের দিকে। গ্রামবাসীদের পৌঁছানোর আগেই লোকটি জ্ঞান হারিয়েছে। গ্রামবাসীদের কেউ কেউ তাকে ধরাধরি করে গ্রামের কবিরাজ বাড়িতে নিয়ে গেল, আর কেউ কেউ গোরস্থানের ভিতরে ভূতের তল্লাশি করতে থাকলো। সবাই চারিদিক তন্ন তন্ন করে খোঁজার পর শেষমেশ দেখতে পেল একটা সাদা কাপড়ের টুকরো। কাপড়ের টুকরোটা হাতে পাওয়ার পর একজন বলে উঠল, এই গোরস্থানে তাহলে কোনো ভূত নেই, এই কাপড়ের টুকরা দিয়েই মানুষকে ভয় দেখানো হয়। তাহলে এই কাজটা করে গ্রামের দুষ্টু পোলাপানরা। সকলের মধ্যে অনেক আগে ভয় পাওয়া একজন লোক উপস্থিত ছিল। সেও সাদা কাপড় দেখে এর আগে ভূত মনে করে ভয়ে দৌড় দিয়েছিল, তাই সে নিশ্চিত করে বলতে পারল ঘটনাটা। গ্রামবাসীরা গ্রাম্য মাতব্বরের কাছে উপস্থিত। গোরস্থানের এই ভূতের একটা ব্যবস্থা করতেই হবে। ততক্ষণে ভয় পাওয়া লোকটির জ্ঞান ফিরেছে। সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলল মাতব্বরের সামনে। এইসব ঘটনা শুনেই মাতব্বর সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা রেগে আগুন। যদি এই কাজের সাথে জড়িতরা আমার সামনে হাজির হয়ে দোষ স্বীকার না করে, তাহলে গ্রামের সব পাঁজি ছেলেদের ধরে আনা হবে এবং প্রমাণ হলে তাকে চিরকালের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। মাতব্বরের আদেশ শুনে গ্রামের সব পাঁজি ছেলের অভিভাবকরা তাদের বাড়িতে গিয়ে ছেলেদের অনেক করে বুঝালো। তারা বলল, বাবা, তোরা যদি এই কাজ করে থাকিস তাহলে এখনই স্বীকার কর, মাতব্বরকে ধরে শাস্তি কমানোর ব্যবস্থা করা যাবে। আর যদি স্বীকার না করিস তাহলে প্রমাণ হলে এই গ্রামে আর চিরতরে ঢুকতে পারবি না। পরের দিন সকাল 10টা। মাতব্বরের দোয়া 24 ঘন্টার আলটিমেটামের সময় পার হতে আর 1 ঘন্টা বাকি। গ্রামবাসীরা আস্তে আস্তে হাজির হচ্ছে, কিন্তু কোনো পাঁজি ছেলে দেখা পাওয়া যাচ্ছে না। সময় অতিক্রান্ত হওয়ার ঠিক 10 মিনিট পর আলম আর তার 2 বন্ধু হাজির হলো মাতব্বরের সামনে। আলম হলো গ্রামের সবচেয়ে শান্তশিষ্ট ছেলে। তার বন্ধুরাও ছিল তার মতোই নিরীহ প্রকৃতির। গ্রামের কেউ তাদেরকে কখনো কোনো ঝামেলায় জড়াতে দেখে নাই, তাই গ্রামবাসীরা তাদের 3 জনকেই সবসময় ভালো ছেলে বলেই জানত। সেই 3 জন ভালো ছেলেকে মাতব্বরের সামনে উপস্থিত থাকতে দেখে গ্রামবাসীরা প্রথমে মনে করেছিল এরা হয়তো বিচার দেখতে এসেছে, কিন্তু সকলেই
ভুল ভাঙলো যখন তারা স্বীকার করলো যে গোরস্থানের ভূত তারাই, তাদের কথা শুনে গ্রামবাসীদের আকাশ থেকে পড়ার অবস্থা। সবাই কানাঘুষা করতে থাকে, এই বলে যে এমন ভালো ছেলের দ্বারা কি এই ধরনের জঘন্য কাজ করা সম্ভব। মাতব্বর সাহেব কোনো কথা বলছেন না। আলম ও তার বন্ধুদের বাবার মুখেও তালা লেগেছে। কিভাবে এই ছেলেদের শাস্তি দেবে সেটাও ভেবে পাচ্ছে না মাতব্বর। অনেকক্ষণ চুপ থাকার পর মাতব্বর সাহেব বললেন, এই ছেলেদের গ্রামে যেহেতু খারাপ কোনো রেকর্ড নাই, তাই তাদেরকে তাদের বাবা যে শাস্তি দেবে আমরা সেটাই মেনে নেব। দিন সকাল, আলম আর তার দুই বন্ধু এক জায়গায় বসে বসে ব্যথায় কাতরাচ্ছে। গায়ের জামার কয়েক জায়গায় ছেঁড়া। তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তাদের বাবা এমন উত্তম মধ্যম দিয়েছেন যাতে তারা জীবনেও এমন ধরনের কাজ করতে সাহস না পায়।